সো পাম্প থেকে কিন্তু তেল নিলাম, এখন হচ্ছে আছে কত 173, এটাকে আমি 0 করে দিব। 0 করে দিলে টোটাল কত কিলো রান হইলো এটা আমি বুঝতে পারবো। সো 12:59 মানে 1টা বাজে আমি রওনা দিচ্ছি। সো লেটস স্টার্ট, চলেন। সো ইন্ট্রো তো দেওয়া হয় না। হে এভরিওয়ান, দিস ইজ ইব্রাহিম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আইবি ব্লগস। পাম্প থেকে বেরোচ্ছি, এখন সময় হচ্ছে 1টা। যেতে কতক্ষণ সময় লাগে সেটাও বুঝতে পারবো। আর আমার মিটারে যেহেতু আমি 0 করে নিচ্ছি, তো মিটারেরটাও বুঝতে পারবো কত কিলো রাইড করলাম। যেতে যেতে এনজয় করবো আর আপনাদের সাথে শেয়ার করবো রাইডিং এর সেরা মুহূর্তগুলো। যাচ্ছে কোথায় সেটাতে বলা হয় না, যাচ্ছে কিন্তু বগুড়া। আজকের উদ্দেশ্য হচ্ছে বগুড়া। সো বগুড়া যাই, যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করি আমার ভ্রমণের মুহূর্তগুলো। তো আজকে এখন কিন্তু মানে সাভারের কাছাকাছি একটা রোডে, আর গাড়ির চাপ কিন্তু মোটামুটি এদিকে কম দেখতেছি না, মোটামুটি ভালো গাড়ির চাপ দেখতেছি। সামনে দেখতে পাইতেছেন প্রচুর কিন্তু গাড়ির চাপ, গাড়িটা যে বেরোম ওইরকম কোনো ওয়ে না। আর গাড়ির চাপ হয়তো বা চান্দোরা যাওয়ার পরে একটু কমতে পারে, এখন একটু গাড়ির চাপটা বেশি থাকবে, কারণ এই রোডটা অনেক সরু আর কয়েকটা রোডের গাড়ি একবার এদিকে ঢুকে, এই কারণে হয়তো বা গাড়ির চাপটা একটু বেশি এদিকে মনে হইতেছে। বাট চান্দোরা যাওয়ার পরে হয়তো বা গাড়ির চাপটা একটু কমতে পারে। চলে আসছি কিন্তু সাভার স্মৃতিসৌধের এখানে, মানে স্মৃতিসৌধের এখনও 12 কিলো, মোটামুটি ভালো দূর। সো যাচ্ছে হচ্ছে বগুড়ার উদ্দেশ্যে। আর বগুড়ার উদ্দেশ্যে যেতে যেতে দেখি আপনাদের সাথে সুন্দর মুহূর্তগুলো শেয়ার করবো। আর যেহেতু রাতের বেলা রওনা হয়েছি, সেহেতু রাতের বেলা তো গাড়ির চাপটা একটু বেশি থাকে উত্তরবঙ্গের দিকে, যদিও তারপরেও আপনাদের সাথে শেয়ার করবো যতটুকু পারি। আমি চিন্তা ভাবনা করছি প্রত্যেক 50 কিলো পর পর আমি একটা করে ব্রেক নিব, কারণ বাইক একটানা না চালানোই বেটার। প্রত্যেক 50 কিলো পর পর ব্রেক নেওয়া বেটার, এই কারণে প্রত্যেক 50 কিলো পর পর আমি ব্রেক নেওয়ার চিন্তা ভাবনা করছি। সাভারের কাছাকাছি চলে আসছি, তো মানে স্মৃতিসৌধের কাছাকাছি চলে আসছি। আর এই জায়গাটা আমার কাছে দারুণ লাগে, এই কারণে ক্যামেরাটা আবার অন করলাম। আর রাস্তা লাইটগুলো যেহেতু জ্বালানো, এই কারণে আরেকটু বেশি অন করলাম। সো যেটা বলতেছিলাম, এদিকে আস্তে আস্তে হয়তো গাড়ির চাপটা একটু কমে যাবে, রাস্তাটা একটু ওয়াইড বলে, আর যে রাস্তাটা একটু সরু, এই কারণে গাড়ির চাপটা একটু বেশি। সো এদিকে কিন্তু গাড়ির চাপটা কমে গেছে। সামনে আমি স্মৃতিসৌধ থেকে চান্দোরার দিকে ঢুকে যাব। সো ওয়েদারটার কথা যদি বলি, ওয়েদারটা আসলে জোস একটা ওয়েদার, খুব ভালো লাগতেছে ওয়েদারটা, একবার বাইক রাইড করার মতো সুন্দর একটা ওয়েদার। আর দিনের বেলা আসলে এই জায়গাটা আরও বেশি উপভোগ করতে পারতাম, কারণ দিনের বেলায় ফুল গাছগুলো দেখতে আরও বেশি জোস লাগে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কাছাকাছি আছি। ট্রাকের পরিমাণটা বাসের তুলনায় অনেক বেশি রাস্তায় বর্তমানে। হাইওয়ের যে পরিবেশ, হাইওয়ের যে ওয়েদার, হাইওয়ের যে ফিলিংস, একবার ওই ফিলিংসটা কিন্তু এখন আমি পাচ্ছি, কারণ বাম পাশে গাছ আর মৃদু হাওয়া। যদিও আমি পর্যাপ্ত পরিমাণে সেফটি নিয়ে নিছি ঠান্ডা মোকাবেলা করার জন্য। পার করে চলে আসছি কিন্তু সাভার টাবার যা আছে সব পার করে চলে আসছি একেবারে। এখন আসি একটা ফ্লাইওভারে। সো সরি, একটু আগে চন্দা পার করে আসলাম, এখন আসি একটা ফ্লাইওভারের উপরে। সো অনেক ঝাইঝামেলার রাস্তা পার করলাম এতক্ষণ যাবৎ, গাড়ির চাপ বেশি, রাস্তা ছোট। বাট এখন কিন্তু চলে আসছি পুরোপুরি হাইওয়েতে। একবারে এখন রাইডিংটার ফিলটা নিব এখন মূলত। এখন হাইওয়েতে রাইডিংয়ের যে ফিল, ওই ফিলটা মূলত আমি এখন নেব। সো আমি না, প্রত্যেকটা রাইডারই হাইওয়ের ফিলটা নিতে চায় এই মুহূর্তে আইসা। বাট ট্রাকের পরিমাণ কিন্তু খুব বেশি ভাই, খুব বেশি। ট্রাকের পরিমাণটা খুব বেশি। আর ট্রাকও কিন্তু মোটামুটি এই রোডে দেখতেছি রাফ রাইড করতেছে। সো ওই হিসেবে কিন্তু আমাদের একটু দেখে শুনে রাইড করতে হবে। আর ট্রাকের ড্রাইভাররা যেটা বুঝলাম যে ওরা সিগন্যালটা খুব ভালো বোঝে। সিগন্যাল ভালো বোঝে বলতে ওরা তো সাইড দেয়, মূলত ওরা সাইড দেয়, কিন্তু অন্যান্য ভেহিকেলের রাইডার যারা আছে এরা তো সাইড দিতে চায় না। এই হচ্ছে সমস্যা। এই কারণে যেমন বাসের ড্রাইভাররা সাইড দিতে চায় না, এই কারণে সমস্যাটা হয়। আর হাইওয়েতে যেতে দেখলাম একটু আগে ট্রাকটা আমি সিগন্যাল দিলাম, ও বামে চাপতেছিল, সিগন্যাল দিলাম, সাথে সাথে ডানে চাপে গেল। সো এই জিনিসগুলো খুব ভালো লাগে হাইওয়েতে। সো এখন আবার অন্ধকার, আলোতে এসে আবার আসতেছি। সো অন্ধকারে ক্যামেরা অন করতাম না, ক্যামেরা অন করলাম, আমার সামনে একটা বাইক দেখা যাচ্ছে, ওই যে 125 সিসির বাইক। বাট যেরকমভাবে টানতেছে ও হেলমেট ছাড়া, রাতের বেলা গাড়ি 80+ টানতেছে ও হেলমেট ছাড়া হাইওয়েতে। সো ওর সিনটা একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ক্যামেরাটা আবার অন করছি অন্ধকারের মধ্যেও। একটু সামনে ও আছে ওই ট্রাকটার ফাঁকে, ওকে আমি শেয়ার করবো আপনার সাথে। এই যে আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন, হেলমেট ছাড়া রাইড করতেছে, উইথাউট হেলমেট, হাইওয়ের মধ্যে 125 সিসির একটা বাইক নিয়ে, যেটা ব্রেকিং সিস্টেম ওরকম ভালো না। সো
এই যে হেলমেট ছাড়াও আমার সাথে এক পর্যায়ে রেস দিতে চাইতেছিল, বাট আমি তো ওইরকম রেস টেস্ট পছন্দ করি না, বিশেষ করে হাইওয়ে তো আরও বেশি পছন্দ করি না। সো এই কারণে আমি ওরা আগে যাইতে দিছি, আমি ওরকম টানটুন দেই নাই। বাট দেখলাম যে ও মানে পুরো পাগলা রাইড দিতেছে হাইওয়ের মতো জায়গায়, পুরো পাগলা রাইড দিতেছিল। তো ওর পেছনে ফালায় রেখে চলে আসলাম। সামনে মজার একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। এই গাড়িটা যদি কেউ দেখে টান দেওয়ার পরে যে তার বড় বড় একটা গাড়ি আছে, তার অবস্থাটা কী হইব? অথচ গাড়িটা কিন্তু উল্টা যাইতেছে। বাট আমি টান দেওয়ার পর হঠাৎ করে মনে করছিলাম যে কিরে গাড়ি উল্টা আসতেছে, না এই একটা গাড়ি আরেকটা গাড়ি পিছল, একটা গাড়ি আরেকটা গাড়ি টাইনে নিয়ে যেতেছে। অথচ হঠাৎ করে যদি চোখে মনে হয় যে কেউ ব্যাপার জায়গায় খাই যাবে, আর যদি সে বাইকার হয় তাহলে তো কোনো কথাই নাই। যমুনা সেতু হয়তো বা 15 কিলোর মতো বাকি আছে। সো এই কারণে কিন্তু এই জায়গায় গাড়ির প্রচুর চাপ, কারণ গাড়ি হচ্ছে একটা লেন, তো একটা দিয়ে যায় একটা দিয়ে আসে, এই কারণে গাড়ির চাপটা প্রচুর বেশি এই জায়গায়। সো এইটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। মানে এতক্ষণ তো চালায় আসছি মনে করেন ওয়ান ওয়ে, মানে মন মতো টানছি, এখন 2 ওয়ে হয়ে যাওয়াতে গাড়ি ওরকমভাবে টানা যাচ্ছে না। আর সামনের যমুনা সেতু হয়তো বা 10-12 কিলোমিটার পরে। সো এই কারণে গাড়ির চাপটা একটু বেশি এই জায়গায়। এই কারণে গাড়ির চাপটা একটু বেশি। আমার সাথে যে রাইডার আছে, ওই যে বলি না আমার সাথে একটা জিক্সার যাচ্ছে মনোটন, সো উনি কিন্তু একটু পরপর ওই চিপা দিয়ে বামের সাইডে ঢুকতে চাইতেছে, বাট আমি মানা করতেছি, কারণ ঢোকার পরে যদি দেখে জায়গা নাই তখন একটা পুরা বিপদ, তখন একটা পুরা বিপদ। এই কারণে কিন্তু আমি বারবার মানা করতেছি ঢোকার জন্য। সো আমি যতটুকু ফাঁকা পাইতেছি ততটুকু টান দিয়ে ওভারটেক করার চেষ্টা করতেছি। বাট 2 ওয়ে যে রোডটা 1 ওয়ে অনেকক্ষণ চালানোর পরে মাথাটা ক্রেজি হয়ে যায়। যেমন এই যে বাস ড্রাইভারের মাথা কিন্তু ক্রেজি হয়ে গেছে। সো 1 ওয়ে অনেকক্ষণ চালানোর পরে মাথাটা ক্রেজি হয়ে যায়। সো এখন মাথাটা ঠান্ডা রাখাটা খুব প্রয়োজন। যারা বাইকার আছেন তাদের অনেকক্ষণ টানাটানি করার পরে মনে করবেন যেটা একটু রেস্টের সময়। সো অনেক অন্ধকার যমুনা সেতু যাই সব আসতেছে, কই নামায় দেয় না, মানে কই নামায় দেয় না, মানে ঠেলা দিয়ে একবার নিচে নামায় দেয় পারলে, এমন অবস্থা যমুনা সেতুর এই আগে পুরো নিচে নামায় দেয় এমন ডাবল। এই যে দেখেন, এই একটা দেখছেন অবস্থা, মানে যাইতে দিব না এমন অবস্থা। ওরাই যাইব, যা তোরাই যা, হালারা করে হালারা পুরো একবার নিচে নামায় দেয় পারলে, এমন অবস্থা। একবারে সার্ভিস লেনে নামায় দিতে আছে, ডাবল ট্রিপল হয়ে আসে। এগুলো আসলে গাড়ি কি যে বলবো, কিছু বলার ভাষা নাই এগুলার। ওগুলো আসলে বহুত খারাপ, বিশেষ করে আপনার বাস ড্রাইভাররা বহুত খারাপ। আমার পিছনে আবার আরেক বাস এসে হরেন দিতে আছে যাতে আমি টান দিই। আমি তো আস্তে আস্তে যেতেছিলাম, তো ওই যেতে ঢুকে আবার বলা, মানে মন চাইলেই ঢুকাই দেয়, ফাঁক দিয়ে মন চাইলেই ঢুকাই দেয়, কোনো কথা নাই। চলে আসছে কিন্তু যমুনা সেতুর কাছে। বামে চলুন, বামে যেতে যেতে কোন দিক দিয়ে যেমন বাইক কোন দিকে, বাইক কোন দিক দিয়ে যায়, বাইক হ্যাঁ এটা তো মানে ট্রাকের লাইন ভাই। এটা তো মানে শুধু ট্রাকের লাইন। এটা হলো শুধু ট্রাকের লাইন, এটা বাইকের লাইন একদিন গিয়েছিলাম, একদিন গেলাম এদের মধ্যে। বাইক ঢুকে কোন দিক দিয়ে সেটা তো জানা নাই, দেখতে হবে। বাইক কে দিক দিয়ে? ও এই দিক দিয়ে সম্ভবত বাইক নাকি, কি লেখা? এ কই যায়?
হেই এটা বাইকের না, এটাই আরে না বাইকের লেন কি এটা? শিওর? আমি যাই না। যান যান। কোনো বাইক কি যে পার হইতেছে না যমুনা সেতু? একটা বাইকও তো দেখি না এই জায়গায়। ভুল রোডে চলে আসছিলাম, মানে এই রোডটা বাইকের জন্য শুধুমাত্র চালু করে ঈদের সময়, অন্যান্য সময় কিন্তু বন্ধই থাকে। বাট আমার সাথে যে রাইডার আছে সে বলতেছে না এই দিক দিয়ে যাওয়া লাগে। বাট সামনে একটা পুলিশের গাড়ি ছিল, ওনারা আমাদেরকে বললো যে ভাই এই দিক দিয়ে না, রেগুলার যে দিক দিয়ে যান ওই দিক দিয়ে যাইতে হবে। সো এখন আবার ব্যাক করতেছি, ব্যাক করে আবার হাইওয়ের দিকেই যাব। সো সামনে যে লোকগুলো আমাদের বলছিল মনে, কিন্তু খেয়াল করি না। এখানে যে লোকগুলো বসা ওনারা বলছিল যে এই দিক দিয়ে না, আপনারা রেগুলার যে দিক দিয়ে যান ওই দিক দিয়ে যেতে হবে। বাট ওনাদের কথা শুনি নাই, এই কারণে এখন আবার ঘোরা লাগবে। এক সমস্যা নাই, টোলের সামনে গিয়ে আবার আসতেছি। সো যমুনা সেতুর আগের রাস্তা, মানে ওই যে সামনে টোল ঘর সম্ভবত। আমি বাইক নিয়ে কিন্তু যমুনা সেতুতে উঠতেছি এই প্রথম। মানে যমুনা সেতুটাকে আমি পার হয়েছি ট্রেনে, বাসে বা ট্রাকে নিজের ব্যবসার কাজের জন্য। বাট এইরকমভাবে বাইক নিয়ে এই প্রথম উত্তরবঙ্গের দিকে ঢুকতেছি। আর যমুনা সেতু বাইক নিয়ে প্রথমে যাচ্ছি, মানে উত্তরবঙ্গের দিকে বাইক নিয়ে আমি এই প্রথম। দেখি সামনে টোল দিতে হবে কোন দিকে, ডানে? এই যে চলে আসছে কিন্তু টোলে, ওরা দিয়ে দিব না। ওই দিছেন দেয় নাই। ওখানে আবার ক্যামেরাও দেখা যাচ্ছে যে গাড়ি দাঁড়ানো আছে এখানে। ভালো সিস্টেম। ক টাকা? 50 টাকা। এটা অনেক ভালো করছে, 50 টাকা অনলি টোলে। এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে। পদ্মা সেতু পার হইতে নেয় হচ্ছে 100 টাকা। বাট সমস্যা হচ্ছে ওইটার থেকে এটার ডিফারেন্স কিন্তু বেশি একটা না, কিন্তু টাকার তুলনা করলে অনেক বেশি। এটা 50 টাকা, ওটা হচ্ছে 100 টাকা। আর টোলের মধ্যে যে ভাইটা ছিল তার মুখের হাসিটা দেখে অনেক ভালো লাগছে। মানে রাত ভোর যে সে ডিউটি করতেছে, তারপরেও যে তার মুখে এত সুন্দর একটা হাসি, এটা আসলে অনেক কিছু, অনেক কিছু। আর এখন আমি ফিরে আসি আমার ফিলিংসের কথায়। যমুনা সেতুতে আমি বলছিলাম যে আমি অনেকবার যাতায়াত করছি, যেহেতু আমি উত্তরবঙ্গতে ছিলাম একটা সময়ে। বাট বাইক নিয়ে কিন্তু যমুনা সেতুতে আমি প্রথম উঠছি। সো এই জায়গা থেকে যদি বলি, লাইট করে যে সিরিয়ালে জ্বলতেছে এই জিনিসটা অনেক জোশ লাগতেছে, একবার অনেক জোশ লাগতেছে। মানে ভাষায় প্রকাশ করার মতো না। যদিও নদীটা দেখতে পারতেছি না, রাতের বেলা অন্ধকারের জন্য নদী দেখা যেতেছে না, অনেক শিপ টিপ থাকে এখানে বর্ষাকালে। তো শিপটাও দেখতে পাই, শিপগুলো দেখতেছি না, সেটা মেটার না। বাট লাইটগুলো যে জ্বলতেছে এটাই মানে অনেক বেশি ভালো লাগে। পদ্মাতে তো অনেকবার উঠছি, আর আমার চ্যানেলে পদ্মা সেতুর উপরের ভিডিও কিন্তু অনেক আছে। বাট যমুনা সেতুর উপরের ভিডিও, যমুনা ব্রিজের উপরের ভিডিও এই প্রথম। মানে বঙ্গবন্ধু সেতু যেটা, এটার উপরের ভিডিও এই প্রথম। আর একটা কথা বলি, উত্তরবঙ্গের এরিয়াটা আমি যতক্ষণ ধরে রাইড করতেছি, বাস কিন্তু ওরকম একটা আমি দেখি নাই। হ্যাঁ, বাস তো ওরকম একটা না দেখার কারণ হচ্ছে নাইট কোচগুলো যখন ছাড়ে ঢাকা থেকে, তার অনেক পরে আমরা বেরোইছি, এই কারণে কিন্তু নাইট কোচগুলো এরকম পরিমাণে নাই। কিন্তু ট্রাকের পরিমাণটা অনেক বেশি উত্তরবঙ্গতে। মানে চিটাগাং রোডে আমি কক্সবাজার গেছিলাম, তখন ট্রাকের পরিমাণটা যেরকম ছিল ওই রকমই কিন্তু ট্রাকের পরিমাণটা উত্তরবঙ্গতে। বাট পদ্মা সেতুর থেকে এই সেতুটা, এই ব্রিজটা পাশে একটু কম। যেমন এটার মাত্র শুধু 2টা লেন দেওয়া হয়েছে, কোনো সার্ভিস লেন নাই। পদ্মাতে কিন্তু, পদ্মা ব্রিজে কিন্তু সার্ভিস লেনও দেওয়া ছিল, মানে দেওয়া আছে। এই কারণে কিন্তু ওই ব্রিজটা একটু বড় পাশে, আর লম্বায়ও দূরত্ব দেওয়ার দিক দিয়েও একটু বড়। বাট ভাই অনেক বেশি ভালো লাগতেছে, অনেক বেশি ভালো লাগতেছে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। ট্রেন লাইনটা কি বন্ধ করে দিছে? ট্রেন লাইনটা কি বন্ধ করে দিছে? ট্রেন লাইন কি নতুনটা চালু হয়েছে? ওই পাশে একটা ট্রেন লাইন চালু হয়েছে। আমার ট্রেন ব্রিজের নিচ দিয়ে আমি ট্রলার দিয়ে ঘুরছিলাম। সো ওই ভিডিওটা কিন্তু টাঙ্গাইলে যখন ঘুরতে আসছিলাম, ওই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে আছে। যারা যারা ওই ভিডিওটা দেখতে চান, ট্রেন লাইনের ভিডিওটা, ব্রিজের ভিডিওটা একবার নিচ থেকে, তারা কিন্তু আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। টাঙ্গাইল ট্যুরের ভিডিওগুলোর মধ্যে পাবেন। আর এটা হচ্ছে শুধুমাত্র গাড়ি পারাপার করার জন্য, কারণ এই ব্রিজের মধ্যে ট্রেন লাইন যেটা ছিল সেটা কিন্তু একটু ক্ষয়ক্ষতি হয়েছে। মানে বয়স পার হয়ে গেছে, যে একটা বয়স সীমা বেঁধে দেওয়া হয়েছিল, আর এটা ফাটল ধরছিল যতটুকু আমি জানি। সো
সেই কারণে কিন্তু ট্রেন লাইনটা ক্লোজ করে দিয়ে ওই পাশে একটা নতুন করে ব্রিজ তৈরি করা হয়েছে শুধুমাত্র ট্রেন পারাপার করার জন্য। সো ওইটা দিয়ে ট্রেন পার হয়, আর এটা হচ্ছে শুধু এখন গাড়ির জন্য। আমি এর আগে অনেক প্রায় 5-7 বছর আগে আবার গেছিলাম, আমি পদ্মা সেতু পার হয়েছিলাম, ওটা আমি ট্রেনে পার হয়েছিলাম। তখন এই ব্রিজের ওই পাশ দিয়ে ট্রেন লাইন ছিল। সো এখন একটু ট্রেন লাইনটা নাই। সে পড়েছে বগুড়ার রেস্টুরেন্ট। সামনে রাখি ধাবা। নাস্তা কি এটা হচ্ছে বুটের ডাল, সবজি নাই। লেবু আছে না? লেবু আছে। পরোটা কিন্তু পরোটা অনেক শক্ত। পরোটা আর হচ্ছে বুটের ডাল। কি অবস্থা পরোটা? ওরে বাবারে, পরোটা তো পুরো শক্ত। পানি এত দিছে গে? ছোট ছোট পানি, বড় পানি একটা নিতে বাইরের থেকে নিন। এটা গরম করে অবস্থা এখানে পরোটা একবারে শক্ত, মানে আগের পরোটা এখন গরম করে দিচ্ছে হয়তো, এমন হতে পারে। পরোটা মারাত্মক শক্ত দিয়ে গরম করে দিলে তো খামিরটা পুরো ডালটা হতে পারে টাটকা, কিন্তু পরোটাটা কিন্তু মন্দিরের জন্য টাটকা। পরোটা মস্ত করতে মনে হয় যে পরোটা গরম করে দিচ্ছে। গরম টাইম হয়ে গেল না ভালো। Hey everyone, this is Ibrahim. Welcome to my YouTube channel and Facebook page IB Vlogs. আসছে কিন্তু বগুড়ায়। সো বগুড়ায় আসার ভিডিওটা আপনারা দেখলেন। এখন বগুড়ার ভিতরে একটু ঘোরাঘুরি করবো, সেই ভিডিওটা দেখেন।